স্বাগত আজকের ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নবম শ্রেণী থার্ড অধ্যায় মেটারনিক ব্যবস্থা সম্বন্ধে। তার আগে সবাইকে বলি, যাদের ইতিহাস সংক্রান্ত কোনো সমস্যা বা কোনো দুর্বলতা আছে বা বোঝার কোনো অসুবিধা আছে তারা অবশ্যই জয়েন করতে পারো আমাদের অনলাইন ক্লাস। এছাড়াও জয়েন করতে পারো আমাদের অফিসিয়াল গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ইংলিশ, প্রধানত সেটা ক্লাস 11-12-এর জন্য। যাই হোক, আমরা মূল আলোচনায় আসি। মেটারনিক ব্যবস্থা চালু হয় 1815 খ্রিস্টাব্দে। 1815 যখন কিনা নেপোলিয়নের সূর্য অস্তমিত, নেপোলিয়ন পরাজিত হয়েছেন ওয়াটারলুর যুদ্ধে, তারপর থেকে মেটারনিক ব্যবস্থা চালু করা হয়। অর্থাৎ নেপোলিয়নের পর সমগ্র ইউরোপে যে রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হয়, সেই রাজনৈতিক শূন্যতাকে ভরাট করার জন্য, রাজনৈতিক শূন্যতাকে পূর্ণ করবার জন্য কিন্তু মেটারনিক ব্যবস্থা চালু হয়। এই মেটারনিক ব্যবস্থার 3টে ধারা: শক্তিসাম্য নীতি, ন্যায্য অধিকার নীতি, ক্ষতিপূরণ নীতি। শক্তিসাম্য বলতে বোঝায়, মানে আমরা যদি ধরে নিই যে নেপোলিয়ন ক্ষমতাশালী হয়ে উঠেছিলেন, ফলে ফ্রান্স হয়ে উঠেছিল। ফ্রান্স যাতে শক্তিশালী না হয়ে উঠতে পারে, ফ্রান্সের চারিদিকে এমন এক শক্তিশালী রাষ্ট্রের বেষ্টনী তৈরি করা হয় যাতে ফ্রান্স ভবিষ্যতে আর কোনো দিন ইউরোপের প্রধান শক্তিরূপে আত্মপ্রকাশ করতে না পারে। এবং তারপরেই আসছে ক্ষতিপূরণ নীতি। তাহলে ক্ষতিপূরণটা কিসে? বিষয়টা হচ্ছে, নেপোলিয়ন বিভিন্ন রাজ্য দখল করে তাদেরকে নিজের সাম্রাজ্যভুক্ত করেছিল। ফলে বিভিন্ন দেশ, ইউরোপের বিভিন্ন দেশ, তারা কিন্তু নেপোলিয়নের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাদের ক্ষতিপূরণ দেওয়া হয়। যেমন ইংল্যান্ড, যেমন বেলজিয়াম, এদেরকে ক্ষতিপূরণ দেওয়া হয়। ক্ষতিপূরণ নীতির অঙ্গ হিসাবে ইংল্যান্ড লাভ করে কেপ কলোনি অঞ্চল, কেপটাউন অঞ্চল, আফ্রিকার বিভিন্ন অঞ্চল লাভ করে। ঠিক আছে, বেলজিয়াম বিভিন্ন অঞ্চল লাভ করে। এইভাবে কিন্তু তাদের একটা পুষিয়ে দেওয়ার বা ক্ষতিটাকে পুষিয়ে দেওয়ার বা দীর্ঘ নেপোলিয়নের শাসনের ফলে যাদের যে শক্তিহানি হয়েছিল, সেই শক্তিটাকে পুনরায় ফিরে পাওয়ার একটা চেষ্টা করা হয়। তারপরে হচ্ছে ন্যায্য অধিকার নীতি। ন্যায্য অধিকার কি? মেটারনিক বা তার যে সাঙ্গপাঙ্গরা বা তার যে সঙ্গী সাথীরা, তারা মনে করত রাজতান্ত্রিক ব্যবস্থাই হচ্ছে আদর্শ, এবং রাজতান্ত্রিক ব্যবস্থার বিপরীতে প্রজাতান্ত্রিক ব্যবস্থা রাজতন্ত্রের ন্যায্য অধিকারকে নষ্ট করে। তাই তারা, মানে ফ্রান্সের ফরাসি বিপ্লবের আগে যে রাজবংশ ইউরোপের যেই স্টেটে রাজত্ব করত, তাদের সেই রাজ্যে পুনঃপ্রতিষ্ঠিত করা হয়। হ্যাঁ, এইভাবে তাদের পুনঃপ্রতিষ্ঠিত করা হয়। যেমন অরেঞ্জ রাজবংশকে হল্যান্ডে স্যাভয় রাজবংশ এবং অরেঞ্জ রাজবংশকে পুনঃপ্রতিষ্ঠিত করা হয়। ফ্রান্সে বুর্বো রাজবংশকে পুনঃপ্রতিষ্ঠিত করা হয়। এইভাবে ফ্রান্সে আবার বুর্বো রাজবংশের শাসন শুরু করা হয়। হ্যাঁ, এইভাবে পুরনো যে রাজারা আছে তাদের রাজ ক্ষমতা আবার তাদেরকে ফিরিয়ে দেওয়া। এই হচ্ছে ন্যায্য অধিকার নীতি। আর শক্তিসাম্য নীতি হচ্ছে ফ্রান্স যাতে উঠতে না পারে। আর ক্ষতিপূরণ নীতি হচ্ছে বিভিন্ন বড় শক্তিগুলি বা মহাশক্তিগুলিকে, ইংল্যান্ড, অস্ট্রিয়া প্রাশিয়া, ইংল্যান্ড, এদেরকে কিন্তু হচ্ছে নতুন নতুন অঞ্চল দেওয়া হয়। ফ্রান্স থেকে নিয়ে, ফ্রান্সের অধিকারভুক্ত এলাকা থেকে নিয়ে নতুন নতুন অঞ্চল দেওয়া হয়, যাতে তাদের যুদ্ধের যে ক্ষতি বা চতুর্শক্তি জোটের যে ওয়াটারলুর যুদ্ধে যে ক্ষতি হয়েছিল, সেই ক্ষতি যাতে পূরণ হয় সেই চেষ্টা করা হয়। আর এইভাবে মেটারনিক যে ব্যবস্থা গ্রহণ করেন, এই ব্যবস্থা 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত ইউরোপে চলতে থাকে, এবং ফেব্রুয়ারি বিপ্লবের মধ্য দিয়ে ফ্রান্সে এই ব্যবস্থার পতন ঘটে এবং মেটারনিক ইংল্যান্ডে পালিয়ে যান। মেটারনিক হচ্ছে ভাগ্য নিয়ন্ত্রণ ছিলেন কোথাকার, অস্ট্রিয়ার যুবরাজ হলেও তিনি মেটারনিক ভিয়েনা সম্মেলনের পর থেকে ফ্রান্সের প্রধান রাজন্যবর্গের মধ্যে প্রধানতম হিসেবে তিনি পরিচিত হয়েছিলেন। তিনি সমস্ত রাজন্যবর্গদের নিয়ন্ত্রণ করতেন তার শাসন ব্যবস্থার মাধ্যমে। তিনি রাজন্যবর্গদের বলেছিলেন, মানে ইউরোপের অন্যান্য রাজাদের বলেছিলেন যে শাসন করুন, কিন্তু কোনো সংস্কার প্রবর্তন করবেন না। গণতন্ত্র, মানবতাবাদ, এগুলি সহস্র মুখ বিশিষ্ট দানব।
কেন এগুলি সহজতম মুখবিষ্ট জানো? কারণ এগুলি মানুষের অধিকারের কথা বলে। আর মানুষের অধিকার সম্বন্ধে যদি সাধারণ মানুষ মানে জেনে যায় বা সজাগ হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের যে রাজতান্ত্রিক সিস্টেম, সেই রাজতান্ত্রিক ব্যবস্থাকে টিকিয়ে রাখা যাবে না। এবং রাজতন্ত্র টিকে না থাকলে ভেটারানিক ব্যবস্থা থাকবে না। ভেটারানিক ব্যবস্থা না থাকলে যে মধ্যযুগীয় বর্বরতম রাজতন্ত্র, অভিজাততন্ত্র, এটাকে তিনি যে কোনো মূল্যে ধরে রাখতে চেয়েছিলেন। সময়ের গতিকে তিনি রোধ করতে চেয়েছিলেন এবং তিনি কিছুটা সফলও হয়েছিলেন। এবং দমন পীড়নের মাধ্যমে তিনি তার রাজত্বে অবশ্যম্ভাবীভাবে পুরাতনতন্ত্রকে, পুরাতন শাসনামলকে ফিরিয়ে এনেছিলেন। এটিই ছিল ভেটারানিক ব্যবস্থার মূল বিষয়বস্তু। এবং এই ভেটারানিক ব্যবস্থা কার্যকর করবার জন্য তিনি সমগ্র ফ্রান্সে বা সমগ্র ইউরোপেও বলতে পারো রাষ্ট্রবিজ্ঞান ইতিহাসের পাঠ নিষিদ্ধ করেছিলেন। সমস্ত হচ্ছে ব্যক্তির কিন্তু সামরিক শাসন বা সামরিক যে যোগ্যতা, সামরিক প্র্যাকটিস, প্রশিক্ষণ নেওয়া বাধ্যতামূলক করেছিলেন। সেই সঙ্গে তিনি কোনো প্রকার ব্যক্তি স্বাধীনতার বিরোধী ছিলেন, কোনো প্রকার ছাত্র সংগঠন, ট্রেড ইউনিয়ন এগুলোর বিরোধী ছিলেন। তিনি এগুলো কোনোভাবেই ইউরোপের মধ্যে বরদাস্ত করেননি। তিনি কার্যত ইউরোপকে নিজের নখদর্পণে রাখতে চেয়েছিলেন, কিন্তু বেশি দিন তার পক্ষে এই কাজ করে যাওয়া সম্ভব হয়নি। মাত্র 33 বছর চলার পর ভেটারানিক ব্যবস্থা ব্যর্থ হয়। যদিও ভেটারানি কিন্তু অনেক আগেই বুঝতে পেরেছিলেন যে এই দমনপীড়ন দ্বারা তিনি তার শাসন ব্যবস্থাকে বেশিক্ষণ বাঁচিয়ে রাখতে পারবেন না। তাই তিনি বলেছিলেন, আমাকে হয়তো কিছু আগে অথবা কিছু পরে জন্মানো উচিত ছিল। এই ক্ষয়িষ্ণু সমাজের অস্তিত্ব বজায় রাখতে গিয়ে আমি নিঃস্ব হয়ে যাচ্ছি। আসল কথা হচ্ছে, রাজতন্ত্র বা অভিজাততন্ত্রের যে কলঙ্কময় দিক, সেটি মানুষ দেখে ফেলেছিল। জনগণ গণতন্ত্রের স্বাদ পেয়ে গিয়েছিল। তাই স্রোতের বিপরীতে গিয়ে ভেটারানিক যে ব্যবস্থা কায়েম রেখেছিলেন, সেই ব্যবস্থা বেশি দিন টিকে থাকবার ছিল না বা টিকে থাকা সম্ভবও ছিল না। কারণ ভেটারানিকের শাসন ব্যবস্থা ছিল পশ্চাৎপদ, পুরাতনতান্ত্রিক এবং রাজতান্ত্রিক। এই রাজতান্ত্রিক ব্যবস্থা ব্যক্তি স্বাধীনতা ও মানবতাবাদ গণতন্ত্রের যুগে কখনোই কার্যকারী হবে না। এই চরম সত্যকে ভেটারানিক উপলব্ধি করতে প্রথম দিকে পারেননি। তারপরে তার পরিণতিও হয়েছিল ভয়ঙ্কর। অর্থাৎ জনগণই হচ্ছে কোনো সরকার বা রাজতন্ত্রের প্রধান শক্তি। তাকে অবমাননা করলে অবশ্যই তোমাকে ক্ষমতা থেকে সরে যেতে হবে। এই বার্তাই দিল, এই শিক্ষাই আমরা তৃতীয় অধ্যায় থেকে, মানে নবম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের ইতিহাস থেকে পেয়ে আসছি। তো কেমন লাগলো ভিডিওটা? অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।